সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের দেশের সৃজনশীল চিত্র নির্মাতাদের তিনি অন্যতম, কিন্তু আজ তিনি অতিথি হয়ে এসেছেন অন্য এক পরিচয়ে, একজন অভিনেতা। সেক্ষেত্রেও তিনি প্রমাণ করেছেন নিজেকে, যোগ্যতার মাপকাঠিতে তিনি শীর্ষে রয়েছেন। স্বল্পতম সময়ে প্রায় ২০০-টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। তিনি আমাদের প্রিয় অভিনেতা এবং গুণী পরিচালক কাজী হায়াৎ। কাজী হায়াৎকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা। তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। ১৯৯৯ সাল পরিচালক কাজী হায়াৎ তৈরি করলেন আম্মাজান নামের একটি বাণিজ্য সফল ছবি। এই ছবিতেই তাকে পেলাম একজন অভিনেতা হিসেবে। সে সম্পর্কেই জানতে চাইব, কেন অভিনেতা হলেন। ছোট্ট একটি চরিত্রের জন্য একজন আর্টিস্টকে ঠিক করেছিলাম। সে বহু অনুরোধ করেছিল যে আমাকে এই চরিত্রটা দেবেন, দিলাম, শটও নিলাম, কিন্তু আমার মনের মতো হচ্ছিল না। আমি খুব রাগ করলাম। আমি ওই ড্রেসকে জিজ্ঞেস করলাম, লুঙ্গি আছে কি? বললো হ্যাঁ। আমি একটা টুপি মাথায় দিয়ে দে আমার, আর একটু দাড়ি লাগিয়ে দে তাড়াতাড়ি। তারপর আমি চরিত্রটাতে অভিনয় করলাম। চরিত্রটা ভালোই হয়েছিল, নিজের অজান্তেই অভিনেতা হয়ে গেছি। আমাদের প্রায় প্রতিটি পরিচালকের মধ্যেই অভিনয়ের ব্যাপারে একটা আলাদা আগ্রহ থাকে। কেউ কেউ পর্দায় আসেন, কেউ কেউ আসেন না, কিন্তু অভিনয় দেখিয়ে দেন। আপনার কি সেরকম কোনো ইচ্ছে ছিল যে না, এক সময় আমি পর্দায় আসবো? তো স্টুডেন্ট লাইফে আমার, যদিও প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি, একটু যদি তবুও বলতেন কোথায়? তখন গোপালগঞ্জের কাশিয়ানী থানায় বাড়ি। সেই যে স্কুলে পড়তাম, দেখেন এ কথাটা বলতেই হয় আজকে, যে সেই সময়ে আমাদের স্কুলে স্বাধীনতা দিবসে একটা একাঙ্গিকা হতো, আর বাৎসরিক একটা নাটক হতো। নাটকে সিন সিনারি পিছনে টানিয়ে সে একটা উৎসব। কলেজেও বছরে 2টো নাটক হতো। এই সব নাটকে আমি অংশগ্রহণ করতাম। এটি একটি কালচার ছিল, আমাদের দেশের সংস্কৃতি ছিল। সেই সংস্কৃতিটা শেষ হয়ে গেছে, যার ফলে বলতে হয় আজকের যে অস্থিরতা, সমাজে যে জঙ্গিবাদ, মানুষ যে বিপথে যাচ্ছে, আমার মনে হয় এটি একটি কারণ। আমরা ফিরে যাওয়া উচিত, আবার সেই গ্রামের নাটকে সংস্কৃতি চর্চা করা উচিত। সিনেমায় এসে দেখলাম যে আসলে এখানে নায়ক হতে হলে ভালো চেহারার প্রয়োজন হয়, সেটি আমার নেই। তাহলে কি হওয়া যায়? সবচেয়ে সম্মানিত দিকটি হলো সিনেমার পরিচালক। এটি বুঝে তখন পরিচালনার দিকে ঝুঁকে পড়লাম এবং ডিরেক্টর মমতাজ আলী সাহেবের চিফ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও 2টো ছবি করলাম, সোনার খেলনা, কে আসল কে নকল, অর্ধেক ছবি। এরপর একদিন আলমগীর কবির সাহেব নিজে ডেকে নিলেন ওনার একটা অসমাপ্ত ছবি। ওনার তখন সহকারী ছিল না, সীমানা পেরিয়ে। একদিনে উনি আমাকে ডেকে অফার করলেন, আপনার হাতে কি কোনো ছবি আছে? আমি বললাম না, আমার একটা অসমাপ্ত ছবি, শুধু এডিটিংটা আছে, আর 2-1 দিন শুটিং করতে হবে। যদি আমি পয়সা করি বেশি দিতে পারবো না, যদি কাজ করে দেন আমি খুব আনন্দিত হব, খুশি হব। তো বললো ইয়েস স্যার, আমি কাজ করব।
তখন উনি ওই সীমানা পেরিয়ে ছবিতে কাজ করলাম। এরপরে আমি চলে গেলাম ইমান ছবিতে। এই ইমান ছবিতে কিন্তু আমি অভিনয় করেছি ছোট্ট একটি চরিত্রে। শাবানা দূর থেকে দেখছে একটি লোককে চাদর গায়ে দিয়ে বসে থাকা। মমতাজ আলী সাহেব বললেন যে এইটা তুমি বসে পড়ো তাড়াতাড়ি। তো আমি এই ফার্স্ট টাইম অ্যাজ অ্যান আর্টিস্ট ক্যামেরার সামনে। আমার হইল বাড়িতে থাকবা, মাস গেলে টাকা গুনে দিবা, নতুন টাকা দিলে ভালো হয়। আমার এখন আয় রোজগার নেই, তা তো দেখছেন। খাবার টাকায় জোগাড় করতে পারি না, ভাড়া দেব কোত্থেকে? খাবার টাকা জোগাড় করতে পারো না তো কাপড় চোপড় ফ্যাশন ফুশান করে তো ভালোই আছো। আয় রোজগার না থাকলে আমি তোমার থাকতে দেবো কা? যার আয় রোজগার আছে সে থাকবে। 2002 সালে আপনি তৈরি করলেন ইতিহাস, একটি আলোচিত ছবি, এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে আপনি অভিনয় করলেন। বম্বেতে একটি ঘটনা ঘটেছে আর বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে। অবশ্য বাংলাদেশ ছোট ইন্ডাস্ট্রি বলে বেশি আলোচনা হয়নি। টিনু আনন্দের বেলায় ঘটেছে। টিনু আনন্দ সরাসরি বাণিজ্যিক ছবির পরিচালক থেকে একেবারে সরাসরি চলে এলো বাণিজ্যিক ছবির অভিনেতা হিসাবে এবং প্রফেশনাল আর্টিস্ট হিসাবে। আমিও ঠিক ইতিহাস ছবির বেলায়, ইতিহাস ছবি করার পরে আমি প্রফেশনালি একজন অভিনেতা হয়ে গেলাম। তুমি তো এখন সন্ত্রাসী। তোমার কাছে নিশ্চয়ই অবৈধ অস্ত্র আছে। ভালো হয় তুমি যদি আমাকে একটা গুলি করো একেবারে এখানে, তাহলে সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো। 2007 সাল, ছবি বাবার কসম, অভিনয় করলেন আপনি। এবং আমি এই বিষয়ে একটি জানতে চাইবো যে ছবির ক্যারেক্টারগুলো তো আগে নিশ্চয়ই দেখে নিতেন যে আপনি কোন চরিত্রে অভিনয় করবেন। পরিচালকরা এসেই বলতো যে আপনার এই চরিত্র, কারণ সবই তো জুনিয়র ছেলে, আমাকে অনেকেই সবাই সম্মান করে। বদিউল আলম খোকনের ছবি, খুব ভালো ছেলে, তো ও ক্যারেক্টারটা বলল। তারপর প্রযোজক ছিল মোশাররফ হোসেন তুলা, সেও ক্যারেক্টারটা বলল। এবং আপ্রাণ চেষ্টা করেছিলাম, বৃষ্টিতে ভিজিয়ে টিজে খুব অভিনয় করেছিলাম। ভালো লেগেছিল যে একটা নতুন ধরনের চরিত্রে অভিনয় করছি। এবং পরবর্তীতে প্রযোজক থেকে আমি একটি সাড়াও পেয়েছিলাম যে হায়াত ভাই আপনি খুব ভালো অভিনয় করেছিলেন। তো এটি আমার একটা তৃপ্তি, এবং ওই ছবিতে অনেক বড় ক্যারেক্টার পেয়েছি। বিপ্লবের জীবন থেকে তোমাকে চিরদিনের জন্য সরে যেতে হবে। তোমার আর বিপ্লবের সম্পর্কের বিষয়টা আমি জানি, কিন্তু আমি এসব পছন্দ করি না। আমার পছন্দেই ও চাকরি করতে যাচ্ছে, আর আমার পছন্দেই ওকে বিয়ে করতে হবে। যদি তা না করে তাহলে ও আমার মরা মুখ দেখবে, আর এটা নিশ্চয়ই তুমি চাও না। 2007 সালের ছবি, আপনার পরিচালিত ছবি ক্যাপ্টেন মারুফ। আপনার ছেলে এই ছবির প্রধান অভিনেতা ছিলেন। ক্যাপ্টেন মারুফ, এই ছবিটার নামকরণের ব্যাপারে আমরা অনেকেই একটু উৎসাহী ছিলাম যে কেন ক্যাপ্টেন মারুফ করা হলো। এইটা হলো ম্যান অন ফায়ার গল্পের অবলম্বনে। এটা বাংলাদেশে দুজন বিখ্যাত সাহিত্যিক, আমাদের দেশের প্রথিতযশা হুমায়ুন আহমেদ এবং ওই যে আনোয়ার হোসেন, কাজী আনোয়ার হোসেন, এরাও অনুবাদ করেছেন। হলিউডে বোধহয় 3 বার এই ছবিটি হয়েছে, বম্বেতেও হয়েছে। যখন আমি করলাম আমার পরে বোধহয় অমিতাভ বচ্চন করলো। আমাদের দেশেও 2টি হয়েছে, আমি করেছি, আবার ইলিয়াস কাঞ্চনও করেছে। তো আমার ক্যাপ্টেন মারুফ কিন্তু বেশ সাকসেসফুল ছিল ব্যবসায়িক দিক থেকে। এবং আপনারা নেপথ্য ঘটনা জানেন না, এই ছবিটি সর্বপ্রথম, অনেকেই দাবি করতে পারে, সর্বপ্রথম ডিজিটাল ক্যামেরায় ধারণ করা হয়েছিল। এবং ডিজিটাল ক্যামেরায় ছবিটি তৈরি করে
আমি শুধু ইয়েতে টেলিভিশনে এটিএনে বা প্রিমিয়ার শো করব, সেই হিসাবে তৈরি করা। কিন্তু ছবিটি আমি সেন্সর করতে গেলাম, সেন্সর বোর্ডকে, তখন সেন্সর বোর্ডে ডিজিটাল ছবি হয়ই না। আমি সেন্সর বোর্ডের কাছে স্পেশালি আবেদন করলাম যে আমি প্রজেক্টর সাপ্লাই দেবো, প্রয়োজনীয় সমস্ত কিছু সাপ্লাই দেবো, কিন্তু মিটিংয়ে ডিসিশন হলো না, কারণ এই ছবিকে যদি আমরা সেন্সর করে দেই তাহলে সে এনকারেজড হবে আরও অনেকে এই ছবি করার, তাহলে 35 থাকবে না, একসময় 35 চলে যাবে। 35 কিন্তু আজ নেই। তো আমাকে বলা হলো যে আপনি যদি ছবিটি 35-এ ট্রান্সফার করে ইয়েতে দিতে পারেন সেন্সর বোর্ডে, তাহলে আমরা সেন্সর করব, আদারওয়াইজ সেন্সর করব না, আর আমরা টেলিভিশনে প্রচারও করতে দেব না। পড়ে গেলাম বিপদে। তারপর আমি একেবারে দেশীয় প্রযুক্তিতে 435 ক্যামেরা নিয়ে আমাদের জেমি, ডিরেক্টর জেমি, তাকে বললাম, ও আবার ক্যামেরার টেকনোলজি ভালো জানে, তাকে বললাম যে জেমি আমাকে এটা একটু ট্রান্সফার করে দাও কোনো রকম সেন্সারের জন্য। তো ও একটা প্রজেক্টর বসিয়ে চালিয়ে, মানে ওই আমরা যেটাকে বলি যে স্ক্রিন থেকে ভিডিও করা, স্ক্রিন থেকে ভিডিও করে চালিয়ে, এবং আমি ছবিটি সেন্সারের দিন লজ্জায় যাচ্ছিলাম না, মারুফকে পাঠাচ্ছিলাম। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আলদিন সাহেব, সেলিম আলদিন, সেলিম আলদিন, এবং উনি দেখে প্রথম বেরিয়ে মারুফকে খুব দারুণভাবে কংগ্র্যাচুলেট করছিলেন। তো মারুফকে আলাদাভাবে ডেকে নিয়ে গেলেন সচিবের রুমে। তো আমি বললাম আমি আসি, বলো না আপনি আসবেন না, উনি আমাকে চিনতেই পারেন নাই। এরপরে মারুফ ওখানে বলেছে যে আপনি যাকে আসতে দিলেন না উনি আমার ফাদার, উনি কাজী হায়াত। তখন উনি বের হয়ে বলছেন, আরে আসেন আসেন, আপনি আসেন, আপনি আসেন। এই হলো ঘটনা। এবং সবাই সমস্যারে আমাকে তখন বলেছিলেন যে আপনি এটি ইয়েতে সিনেমা হলে রিলিজ করেন। তাদের উৎসাহে আমি সিনেমা হলে রিলিজ করলাম। আব্বা, পুলিশ, সাংবাদিক কাউকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে, বলবো না। কেউ কিছু করতে পারবে না। ওরা যেন কি প্ল্যান করছে, তুমি ওদের কথা শুনো না। না, শুনবো না। তুমি তোমার টাকা দিয়ে আমার বিনতিকে এনে দাও। আচ্ছা, দেবো। আমি এই দেশে থাকবো না। আব্বা, ও টাকা নিয়ে কি করেছে আমি ওর হিসাব পাচ্ছি না। আব্বা, তুমি টাকা দিয়ে আমার বিনতিকে এনে দাও। আব্বা, তুই চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, এই সব ঠিক হয়ে যাবে। রায়হান মুজিবের ছবি জগৎ সংসার, সেখানেও কাজ করেছেন আপনি। রায়হান মুজিব মোটামুটি ভালো ডিরেক্টর এবং আমার খুব প্রিয় পরিচালক। এরপরে বোধহয় আর ছবিও করেনি, ছবি করলে ডাকে। কিছু কিছু পরিচালক আছে তারা ছবি করলেই আমাকে ডাকে। শিক্ষকতা কোনো চাকরি নয়, একটা মহান পেশা, কিন্তু যে পেশায় আহার জোটে না সেটা কত মহান। কিন্তু স্যার, আমি আপনি তো চাকরি ছেড়ে যাইতে পারতেছি না। পারবো না গফুর, এই স্কুল তোমার আমার সন্তান, আর নিজের সন্তানকে গলা টিপে হত্যা করা যায় না। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, আপনি ছিলেন সেই ছবিতে। আমি জাকির হোসেন রাজুর ছবিতে অভিনয় করে আনন্দ পেয়েছি। খুব ভালো কাজ করে এবং মেপে ঝুপে কাজ করে। পরিচালকের যেসব গুণাবলী থাকতে হয়, ভালো পরিচালকদের যেসব গুণাবলী থাকতে হয়, তারা জাকির হোসেন রাজুর মধ্যে আছে। ওই চাকরানির বাচ্চা চাকরানি আমার ছেলে চিবিয়ে খেয়েছে। ধরে নিয়ে হারামজাদিকে চুল কেটে মুখে কালি মেখে বের করে দে ঘর থেকে। কাজী মাহবুব একটি ছবি তৈরি করেছিলেন, সেই ছবিতে আপনি অভিনয় করেছেন এবং একটি উল্লেখযোগ্য চরিত্রে, ঐতিহাসিক চরিত্রে বলা যায় আমাদের এদেশের রাজনীতির একজন মানে পূজনীয় ব্যক্তি, সবাই তার নাম জানেন, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, রাজা সূর্য খা ছবিতে। এবং আমার প্রিয় একজন প্রযোজক সুলতান আহমেদ টুটু, যিনি আমার প্রথম ছবি ওনার আমি করেছিলাম, সেটি হলো ত্রাস। উনি চলচ্চিত্রপ্রেমী, দারুণভাবে চলচ্চিত্রপ্রেমী। তো উনি আমাকে অনুরোধ করলেন যে আপনার জন্য এই চরিত্রটা লেখা হয়েছে,
আপনি করে দেবেন। আমি অবশ্যই করে দেব। এবং চরিত্রটায় অভিনয় করতে গিয়ে আমি সবার, ক্যামেরাম্যান, মেকআপম্যান, ডিরেক্টর, প্রযোজক, সবার থেকে একটা স্পেশাল, যখন আমার গেট আপটা দেওয়া হতো সবাই এসে উপস্থিত থাকতো মেকআপ রুমে, ক্যামেরাম্যান এসে উপস্থিত থাকতো, ডিরেক্টর এসে উপস্থিত থাকতো, আর মেকআপম্যান সেই কষ্ট করে 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 দাড়িটা সেট আপ করতো, সেট আপ করে তারপর সবার কাছে বলতো দেখেন হয়েছে কিনা। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধ হয়েছে রাজা সূর্য খাঁ ও তার পরিবারের অধিকাংশ সদস্যের হত্যাযজ্ঞের মাধ্যমে। এর মূল হোতা জালিম দেশদ্রোহী মুস্তাকিম খাঁ ও তার সহচরেরা। এদেরকে নির্মূল না করা পর্যন্ত এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন থাকবে। এদেরকে নির্মূল করতেই হবে। আপনার পরিচালিত অনেকগুলো ছবিতেই আপনি অভিনয় করেছেন। আমি সংক্ষেপে দুটো ছবির কথা বলছি, ইফটিজিং এবং ছিন্নমূল। ইফটিজিংয়ের চরিত্রটা আমার নিজের দেখা। আমার দেশেই একজন হিন্দু জমিদারের ছেলে, তিনি বিয়ে শাদী করেননি, শুদ্ধ ভাষায় কথা বলতেন, সফেদ ধুতি, পাঞ্জাবি সবসময় পরা থাকতো। ওনার প্রতিদিনের খরচ হলেই আর দ্বিতীয় দিনের কথা চিন্তা করতেন না, ভবিষ্যতের কথা চিন্তা করতেন না। ওনাকে জিজ্ঞেস করতাম, দাদা ভবিষ্যতের? ভবিষ্যৎ আবার কী রে, কালকে যদি আমি সুস্থ থাকি তাহলে তোদের দেখব, তোরা যে টাকা দিবি তাতে সংসার চলবে, উদ্বৃত্তটা থেকে যাবে। উদ্বৃত্ত থাকলে তো অসুবিধা, ওটা নিয়ে কেওয়াজ হবে, মারামারি হবে, আমি মরে গেলে ওটা কে নেবে সেটা নিয়ে একটা যন্ত্রণা হবে। দেখ আমার জমিগুলো পর্যন্ত দখল করে নিয়ে গেছে। আসলে ওনার জমিগুলো, অনেক জমি ছিল বাড়িতে, ওনার ছোট্ট একটা কুড়ে ঘরে থাকতেন। তো একটা বিচিত্র চরিত্র। উনি দেশ ছেড়ে যাননি। ওনাকে বলতাম সবাই চলে গেল দাদা, আপনি যাবেন না? কেন রে, আমি যাব কেন, আমার মাতৃভূমি তো। সেই চরিত্রটা আমার খুব লোভ ছিল যে আমি এই চরিত্রটা সিনেমায় আনবো কোনো দিন হয়তো। তো আমার সুযোগ হয়ে গেল ইফটিজিংয়ে এবং আমি এনেছিও। ছিন্নমূলে এই চরিত্রটি আমার তৈরি করা, এই লালনের অনুসারী হয়ে যারা জীবনযাপন করে এদের সাথে আমি অনেকের সাথে কথা বলেছি। আমরা দেখে অনেক সময় অবাক হই যে এরা এইভাবে কীভাবে চলছে, কিন্তু কাছে গিয়ে ওদের সাথে কথা বলে বুঝবেন ওদের জীবনে আনন্দ আছে, ওদের জীবনে সুখ আছে, ওরাও হাসতে জানে। আমরা সিনেমায় দেখাই শুধু হাহাকার, হাহাকার না, ওদের জীবনে হাসি আছে, কান্না আছে, সব কিছু আছে। এবং ওদের জীবনে যা আছে তা আমার জীবনে নেই, সেটা হলো ত্যাগে আনন্দ, ভোগে আনন্দ নয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে বিষয়টি জানতে চাইব, অভিনয় করছেন প্রায় 200-রও অধিক ছবিতে আপনি কাজ করেছেন, মানে আমাদের দেশের প্রিয় অভিনেতা কে আপনার কাছে, কিংবা কারা? আমার দেশের প্রিয় অভিনেতা আমি আমার প্রিয় রাজ্জাক ভাইকে বলবো, কারণ দুইটি গুণ, একাধারে অভিনয়, তদুপরি উনি চলচ্চিত্রকে এত ভালোবাসেন, এই ভালোবাসাটা আমি আর দেখিনি। ওনার অনেক হয়েছে, অর্থ কড়ি প্রভাব চলচ্চিত্র থেকে অনেক পেয়েছেন, তারপরও এখনও এই বৃদ্ধ বয়সে আপনি গিয়ে বলেন যে একটা ছবি করবেন, একটা ভালো চরিত্রের কথা বলবেন, দারুণ আগ্রহ দেখতে পাবেন। অর্থাৎ ওনার পায়ের থেকে মাথা পর্যন্ত এখনও সবটুকু চলচ্চিত্র। এটি আমার ওনার প্রতি শ্রদ্ধা, এই কারণে ওনার প্রতি ভালোবাসা। আর অনেকেই, নাম বলবো না, এই চলচ্চিত্র থেকে অনেক সম্মান পেয়েছেন, অনেক অর্থকড়ি পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, কিন্তু তাদের কাছে চলচ্চিত্রে অভিনয় বা চলচ্চিত্রের কথা বলেন, দেখবেন তারা মুখ ঘুরিয়ে নেবে। কিন্তু ওনার মধ্যে চলচ্চিত্রের প্রতি প্রচণ্ড শ্রদ্ধা আছে এখনো। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। এবং আমার ছবি অনুষ্ঠান আরও অনেক অনেক শিল্পীকে নিয়ে আসুক,
সবার মনের কথা আপনারা জানিয়ে দেন টেলিভিশনের মাধ্যমে। এজন্যে আপনাদের ধন্যবাদ।